রয়েছো যত ভালোবাসা তোকে দেব এই তো আশা। সরি বন্ধুরা, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের নাম শুনলেই আমার এই গানটাই গাইতে ইচ্ছে করে। আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের পক্ষ থেকে আমি রোজ তোমাদেরকে জানাই অফুরন্ত ভালোবাসা। তোমরা সবাই আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, প্লিজ 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 বন্ধুরা। আমার বউটা যেন এমন হয়, যারে লইয়া আমার মা কয়, আহারে আমার পোলা লাগে একটা বউ পাইছি, সর্বগুণ বিশিষ্ট, যার কোনো জুড়ি নাই। হাটে পাচ্ছি দেখতে দেখতে আমার চোখে চশমা ভাঙ্গে গেছে, কিন্তু পাচ্ছি মনের মতো হয় না। কেউ বেশি কথা কয় তো কেউ রান্না পারে না, কেউ আবার ফেসবুকে কি রিল বানায়। কি যে করি আমি, মনের মতো একটা বউ কই খুঁজা পাই। জিসান উদ্দিন, বয়স 25, ইউনিয়ন অফিসে চাকরি করে। মায়ের ভয়ে যুবুথুবু হয়ে থাকে। তার বউ খোঁজা হচ্ছে। বউ পছন্দ করার বেলায় তার একটাই চাওয়া, বউ যেন হয় সকল কাজে পারদর্শী, দেখতে সুন্দরী, বিনয়ী, সবকিছু জানে, ভালো চা বানাতে জানে। জিসান আবার চা পাগল মানুষ। জিসান মনে মনে বলে, চায়ের মতো স্বাদ কি আর অন্য কিছুতে আছে? চা না খাইলে তো দিনটাই ভালো যাইব না। একদিন এক আত্মীয়ের বাড়ি বিয়ে খেতে যায় জিসান আর তার মা। সেখানেই দেখা হয় মিতুর সাথে। মিতু একটা শান্ত মেয়ের মতোই ঘোমটা দিয়ে বসেছিল। কথা বলে খুব বিনয়ী গলায়, আর এক কাপ চা এনে দিল জিসানের সামনে। চা পান করে জিসান তো পুরোই ফিদা, এমন ভাবে যে তার গায়ের লোম খাড়া হয়ে গেল। বাড়ি ফিরে এসে সে মাকে বলে, মা, আমি এই মেয়েটাকে বিয়ে করব। কি সুন্দর শান্ত শিষ্ট ঘরোয়া স্বভাবের মেয়ে, চায়ের মধ্যে না কি সুন্দর দারুণ চিনি দিয়েছিল। তার মা তো মহা খুশি। 2 সপ্তাহের মধ্যেই তাদের বিয়ের কথা পাকা হয়ে গেল। 2 দিনের মধ্যে বিয়ে হয়ে যায়। বিয়ের রাতে জিসান বিছানায় বসে আছে, তার বুক ধড়ফড় করছে। বিয়ে আর বাসরাত নিয়ে তার হাজারটা স্বপ্ন। সে ভাবছে আর বলছে, হায়, আজ তো জীবনের সবচেয়ে রোমান্টিক রাত। এই রাত নিয়ে আমার কত কত স্বপ্ন। পুরো ঘর ফুল দিয়ে সাজানো, মিষ্টি ফুলের ঘ্রাণে ভরে আছে চারদিক। লাল বেনারসিতে সুন্দরভাবে ঘোমটা মাথায় দিয়ে বসে আছে এক নারী। হঠাৎ দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে জিসান। সে ধীর পায়ে এগিয়ে এসে খাটের উপর বসতেই এই যে, আপনার সাথে না আমার একটা কথা ছিল। জিসান হালকা একটা হাসি দিয়ে বলে, আরে, মানুষ তো কইছিল বাসরাতে বউরা লাজে মাথা নিচু করে থাকে, আর এই দেখে আমার সাথে জোরে জোরে কথা কইতে চায়। ঠিক আছে, শোনা বলেন, কিন্তু একটু আস্তে আস্তে বলেন। একটা কথা শুনেন টুকু, আপনার সাথে তো আমার বিয়েই হয়ে গেছে, তাই না? তাইলে আমি আপনি কেন বলবো? এখন থেকে আমি আপনারই তুমি কইরা বলবো। ভালো কইরা কান খুললা শোনো। আমি তোমার চিন্তায় যতটা মিষ্টি, বাস্তবে কিন্তু আমি ততটাই বিপজ্জনক। আজকে আমি বড়ই ক্লান্ত হইয়া গেছি, তাই উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করলে একদম নাক ফাটাইয়া দিব। মিতুর মুখে এমন কথা শুনে মুহূর্তেই জিসানের বুকটা ঝাঁকুনি দেয়। তার মনে হলো কেউ যেন তার বুকে বন্দুক রেখে বলছে শুট। সে তো ভেবেছিল কানে কানে মিষ্টি কোনো ডাক শুনবে, অথচ এভাবে গম্ভীর গলায় কিছু শুনবে, তারপর আবার এই কথা, এটা সে ভাবতেও পারেনি। ওরে বাবা, হইলটা কি? কি দেখলাম আর কি হইল? এটা কি আমার বউ নাকি কোনো জল্লাদ? এই মায়া যত দেখতে যত নরম, তার চেয়ে বেশি ভয়ঙ্কর। এইটা আবার কি রে? আমি তো ভাবছিলাম আজকে শুধু আই লাভ ইউ শুনবো, কিন্তু এটা কি কইল? বেচারা জিসান বউয়ের এমন রূপ দেখে বাসর রাতে রোমান্টিকতার কথা ভুলে যে একপাশে জড়সড় হয়ে শুয়ে পড়ে। এদিকে পাশ ফিরে শুয়ে আছে মিতু। জিসান কিছুতেই ঘুমাতে পারছে না। এপাশ ওপাশ করে যখন মিতুর দিকে ফিরে দেখে তার ব্লাউজের বিশাল বড় গলার মাঝে তার ফর্সা পিঠ স্পষ্ট দেখা যাচ্ছে, তখন তো বেচারার অবস্থা নাজেহাল। তার কি আর ঘুম ধরে? তার তো বউকে খুব করে জড়িয়ে ধরে কাছে পেতে ইচ্ছে করছে। এটা কোনো কথা হইল? পছন্দ করে বিয়া করছি, বউ আমার কেমন ভয় দেখিয়ে ওই পাশ ফিরে শুয়ে আছে। কই বাসরাতে বউকে বুকে নিয়ে ঘুমামু? তা না, বউয়ের ভয়ে এক পাশ ফিরে গুটি সুটি হইয়া থাকতে হচ্ছে। এসব চিন্তা করে জিসানের খুব পানির পিপাসা পায়। সে ধীর পায়ে উঠে গ্লাস থেকে পানি খেয়ে যেই খাটের উপর শুতে আসলো,
আর তখনই দেখলো মিতুর পেটের কাছের কাপড়টা সরে গিয়ে তার ফর্সা পেট উন্মুক্ত হয়ে আছে। আর সেখানে চোখ পড়তেই জিসানের মনে মনে বলে ওঠে, হায় আমার ফোঁটা কপাল, জল্লাদ বউ আমারে ভয় দেখাইয়া কাছে যেতে দিচ্ছে না, কিন্তু নিজে তো ঠিকই পেট পিঠ দেখাইয়া আমার গলা শুকাইয়া কাঠ করে দিতেছে। ডেঞ্জারাস বউ, তুমি কি বুঝতে পারতেছো আমি এইমাত্র পানি খাইছি, কিন্তু আমার গলা শুকাইয়া গেছে। তোমারে খুব করে জড়াইয়া ধরতে মন চাইতেছে, কিন্তু ধরন যাইব না। পরে যদি নাকের সাথে সাথে চেয়ারটা ফাটাইয়া দেয়, না থাক, ঘুমায় যায়। পরের দিন বিয়ের প্রথম সকাল, কিন্তু হঠাৎ পাড়ার চিৎকাদনে চোর সবুজ মিয়া জিসানদের বাড়ির সামনে ধরা পড়ে। মিতুর হাতে একটা বাঁশের লাঠি, কোমরে শাড়ির আঁচল গোজা, চোখে আগুন। সে চেঁচিয়ে বলতে থাকে, তোরে বলছিলাম না, আর যদি কারো বাড়ির কাছে আসিস তবে তোর হাড় গোড় ভাইঙ্গা গলায় ঝুলাই দিমু। তারপরেও তুই আমার শ্বশুর বাড়ির সামনে আইলি না। আজকে তো আমি তোর হাত দুইটা কাইটটা বাজারের মাথায় ঝুলাই দিয়ামু। আর যদি বেশি ফ্যাসর ফ্যাসর করিস তবে একদম সুন্দরবনের টিকিট কাটতে দিমু। সবুজ চোর ভালো করেই জানে মিতুর রাগের কথা, আর সে কি করতে পারে, তাই চোর কাঁদতে কাঁদতে বলে। এইসব দেখে জিসান বারান্দায় দাঁড়িয়ে ঠোঁট কাঁপছে আর ভাবছে। এটা কি আমার বউ নাকি র্যাম্বো? জিসান বেচারা বউর সাথে তেমন একটা কথা বলে না ভয়ে, একটু সরে সরেই থাকে। আর মনে মনে বলে, কি ভুল করলাম, এখন তো মনে হচ্ছে অনেক বড় ভুল করে ফেলাইছি। মনে হইতেছে ওই রূপারে বিয়ে করলেও এতটা ভয় পাইতে হইতো না। রূপা হচ্ছে জিসানের গ্রামের মেয়ে। সেই ছোটবেলা থেকেই জিসানকে সে পছন্দ করত। সে সারাক্ষণ জিসানের আগে পিছে ঘুরঘুর করত, কিন্তু রূপার ন্যাকামি কথাবার্তা আর উগ্র চলাফেরার জন্য জিসানের মা তাকে পছন্দ করেনি। কিন্তু আজ রূপা জিসানের বিয়ের কথা শুনেই সাথে সাথে ঘুম থেকে উঠে চলে এসেছে তাদের বাড়িতে। জিসানের বাড়ির উঠোনে ছিল কিছু বয়স্ক বুড়ো মহিলা, যারা সবাই মিতুকে দেখতে এসেছে। রূপা উচ্চস্বরে ন্যাকামি করতে করতে বলে, বাবু সোনা, এটা কি করলা গো তুমি? আমারে রাইখা তুমি বিয়া কইরা ফালাইলা? সবাই তাকায় রূপার মুখের দিকে। জিসান বারান্দায় দাঁড়িয়ে হতবাক, রূপার মুখের দিকে তাকিয়ে থাকে। রূপা হাত কষলে মুচড়াতে মুচড়াতে বলে, বাবু, তুমি জানো না আমি তোমার লেগা কতটা পাগল ছিলাম। রাতে ঘুমাইতাম না, বালিশের মধ্যে তোমার নাম লিখা রাখতাম, আমার মগজে তোমার চেহারা রাখতাম। পাশে বসা এক বুড়ি মহিলা ফিসফিস করে বলে ওঠে, তাইলে মেয়েটার এই নাকামের জন্যে জিসানের মাই পছন্দ করে নাই। ও মাইয়া, কারো চেহারা মগজে দেখলে কি লাভ কত দেখি। তুমি তো জানো তোমার মা আমারে পছন্দ করলো না। আমি হের লেগা আমি 4 দিন ভাত খাই নাই। আমার কি অবস্থা হয়েছিল, আমার চেহারাটা একদম শুকায়া পাটকাঠির মতো হইয়া গেছিল। আর এখন তুমি এটা কি করলা? বুড়ো মহিলাটি রূপার দিকে তাকিয়ে বলে ওঠে, ও মাইয়া, তাই নাকি? 4 দিন ভাত না খাইলে বুঝি মানুষের গাল এমন ফুলা ফুলা থাকে? আর পাটকাঠি কইতাছো তুমি তোমারে? আমার কাছে তো তোমারে দেখা মনে হইতাছে চাউলের বস্তা। পাশ থেকে মহিলাগুলো চাপা হাসি হাসতে থাকে। রূপা জিসানের দিকে তাকিয়ে বলে, বাবু, তুমি তো কইছিলাম গো বিয়া হইব, সেই কথা মনে নাই? মিতু রান্নাঘর থেকে সবকিছুই শুনছিল। এবার সে কাপড়ে হাত মুছতে মুছতে একটু এগিয়ে আসে, একটা মুচকি হাসি দিয়ে বলে, এই যে আপা শুনেন, আমার স্বামীরে বারবার বাবু সোনা ডাকার লাইসেন্স এখন একদম বাতিল। আপনি চাইলে এখন থেকে ডাকতে পারেন বাবুর বউয়ের স্বামী, কিন্তু বাবু সোনা যান একদম বলন যাইব না এখন থেকে। রূপা হতভম্ব হয়ে মিতুর মুখের দিকে তাকিয়ে বলে, মানেটা কি? মানেটা হইতাছে, আমার সামনে আমার স্বামীরে বাবু ডাকলে আমি এমন ঝাঁটার বাড়ি মারমু যে মাথার চুল সব এমনিতেই জোর জোর কইরা পইরা যাইব। যদিও আপনার মাথায় চুল তেমন একটা বেশি নাইকা। পাশে থাকা বুড়ো মহিলারা সবাই হাসতে থাকে। সাইড থেকে সেই বুড়ো মহিলাটি বলে ওঠে, শোনো গো মাইয়া, এই বউয়ের ডরে কুমিরে পুকুরে ঝাঁপ দেয়, সাবধানে থাকো, বুঝতে পারছো? আর তোমার ওই বাবু সোনা লক্ষ্মী তোমার কাছেই রাখো। রূপা ন্যাকামি কান্না দিয়ে মুখ ঢাকে, কিন্তু চারপাশে হাসির রোল পড়ে যায়। জিসান লজ্জায় মাথা নিচু করে ঘরের ভিতরে চলে যায়। নূরজাহান বেগম এগিয়ে এসে বলতে থাকে, আগে তো শুধু আমিই কইছি, এখন থেকে আমার বউ আছে সাথে, তোরে সোজা করণের লাইগা মিতুই যথেষ্ট। পরের দিন রাতের বেলা জিসান তার একটা কলম খুঁজতে যায় খাটের তলায়। সে সেই কলম খুঁজতে গিয়ে দেখে কিছু একটা জিনিস পোটলা বাঁধা।
সে ধীরে ধীরে নেমে পোটলাটাকে আস্তে আস্তে খুলে দেখে সেই পোটলার মধ্যে একটা রিভলভার, কিন্তু সেটা খেলনার না, বাস্তব। কালো একটা মাস্ক, রক্তমাখা শাড়ি, না জানি কিসের শাড়ি, আর একটি পুরনো পত্রিকার ক্লিপ, সেখানে লেখা নিখোঁজ মাফিয়া সদস্য রক্তিমা ওরফে মিতু। জিসান বুঝতে পারে তার দেখা শান্তশিষ্ট ঘরোয়া বউ আসলে এক সময়কার নামকরা মাফিয়া সদস্য। তবে মিতু এখন আর সেই মাফিয়া জগতে ফিরে যেতে চায় না। সে চায় একটা সহজ সরল জীবন। কিন্তু পুরনো জীবন কি তাকে আর সহজে ছেড়ে দিবে? সপ্তাহখানেক পরের কথা, নূরজাহান বেগম রান্নাঘর থেকে কিছু একটা নেয়ার জন্য ঘরের দিকে আসছিল। হঠাৎই তার চোখ যায় বারান্দায়। সে দেখে বেলকনিতে তার ছেলের বউ মিতু পায়চারি করছে, তার হাতে একটা রিভলভার। সেটাকে বারবার ঘুরাচ্ছে। তখনই নূরজাহান বেগম বলে ওঠে, বাবা জিসান, এটা কি তোর বউ? তোর বউ কেন এরকম পুলিশ বাহিনীর প্র্যাকটিস করতেছে? আওয়াজ শুনে দৌড়ে আসে জিসান। তার মায়ের সামনে এসে মাকে কানে কানে বলে। না মা, এই মায়া আসলে ক্রাইম বাহিনী থেকে আসছে। নূরজাহান বেগম চমকে উঠে বলে, ওরে বাবা জিসান, এটা কি কইলি? তোর আব্বা বাচ্চা থাকলে আজকা বলতো বউ পছন্দের দায়িত্ব আর জীবনে কোনোদিন তোমারই দিমু না। হঠাৎ করে একদিন পাড়ার আবুল চাচা আসে মিতুকে দেখার জন্য। আবুল চাচা মিতুকে দেখে বলে, ও জিসান, ওই মেয়ের চাহনিতে তো আগুন আছে। এর দৃষ্টিতে যদি কেউ আটকানো 5 সেকেন্ড সহ্য করতে পারে, তাহলে আমি আমার গোপ কাইটা ফেলবো। মিতু সামনে এসে বলে, আবুল চাচা, আপনি একটু আমার দিকে তাকান তো। মিতু তখন এমন চোখে তাকায় যে সে নিজেই ভয়ে পালিয়ে যায়। এভাবে কেটে যায় আরো বেশ কিছুদিন। এক রাতে মিতুর পুরনো দলের এক ভাই কেমন করে যেন মিতুর ঠিকানা খুঁজে বের করে। সে মুখে চাদর আর চোখে চশমা পরে মিতুর শ্বশুর বাড়ি এসে ফিসফিস করে বলে, তুই এখানে সংসার পাতলি? ওরা জানলে তোকে ছেড়ে কথা বলবে না। আমি ওইসব সাইরা দিছি। আমি এখন জিসানের ঘরের লক্ষ্মী বউ। তুই আর লক্ষ্মী বউ? তোর হাতে এখনো সেই আগুন। মনে নেই রাজার হাটের কাণ্ড? খুটখুট শব্দ শুনে এগিয়ে আসে জিসান। সে তখন দরজার ফাঁক দিয়ে সবকিছুই শুনে ফেলে। ভয়ে দড়ি হাতে দৌড়ে মার কাছে যায় আর হালকা কাঁপতে কাঁপতে বলে, মা, মা চলো পালাই। এখানে থাকলে তোমার আমার দুজনের জীবন সংকটে। তখন তার মা বলে ওঠে, না রে বাবা, এই বউ রেখে পালানো যাইব না। ঠিকই আমাগো ওরে খুঁজা বাইর কইরা ফালাইব। জিসান অফিসে বসে আছে, পাশে তার এক কলিগ। জিসানকে কিছুটা চিন্তিত দেখে তার কলিগ জিজ্ঞেস করলো, ভাই, তোর কি হয়েছে? মুখটা এমন বাংলার পাঁচ বানিয়ে রাখছিস কেন? আজকাল জানি তোর কেমন ভূত ভূত মনে হয়। কিছু হয় নাই রে ভাই। একটা কথা কোন তো ভাই, আপনার বউকে কখনো গুলি হাতে নিয়ে ঘুমায়? কলিগ আশ্চর্য হয়ে তার মুখের দিকে তাকায়। জানেন, আমারটা ঘুমায় গুলি পাশে রেখে। জানি না কোন রাতে শেষ নিঃশ্বাস নেই। বলিস কি ভাই? এ তো খুব সাংঘাতিক কথা। এত খোঁজাখুঁজি কইরা, এত বাছাই কইরা শেষমেশে তোর কপালে এরকম একটা বুঝ উঠলো। গ্রামের স্নিগ্ধ সকাল। নূরজাহান বেগম নামাজ শেষ করে রান্নাঘরে যায়। মিতু তার পেছন পেছন সেখানে উপস্থিত হয়। নূরজাহান বেগম মিতুকে জিজ্ঞেস করে, আমি ভাতটা রান্না কইরা নেই, তুমি বেগুনগুলি কাইট্টা দাও। ও বৌমা, তুমি কি বেগুন বাছতে পারো? মিতু চোখ গোল গোল করে নূরজাহান বেগমের দিকে তাকিয়ে বলে, বেগুন বাঁচতে পারি তো মা, তয় আমি তো। বলেই মিতু মুচকি হাসে। তার এই হাসি দেখে নূরজাহান বেগম মিতুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হইল বৌমা, তুমি ওই রকম পাগলের মতো মুসকি মুসকি হাসতেছ কেন? না মা, আমার একটা পুরানো কথা মনে পড়ে গেল তো, সেই জন্য। একবার কোনো কিছু না পাইয়া বেগুন দিয়াই পকেট বোমা বানাইছিলাম। এ কথা শুনেই নূরজাহান বেগম সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। দূর থেকে জিসান দৌড়ে আসে আর বলে, হায় হায় মা, তোমার কি হইল? কি হইল তোমার? তখনই মিতু নূরজাহান বেগমের কাছে এসে ওনাকে পানি দিতে থাকে আর বলতে থাকে, ও মা গো, এই কথা শুনলেই আম্মা অজ্ঞান হইয়া গেল। এর থেকে বেশি কিছু শুনলে কি করব? জিসান অবাক হয়ে মিতুর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি বলছো তুমি মারে? আরে কি কমু আবার? মা আমারে জিগাইলো বেগুন ভাজার কথা। আমি কইলাম বেগুন দিয়ে এক সময় পকেট বোমা বানাইছিলাম। আর এটা শুনলেই তো মা অজ্ঞান হইয়া গেল। কি কইলা? তুমি বেগুন দিয়া বোমা বানাইতে পারো? হ, পারি তো।
জিসান অবাক হয়ে মিতুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে আর মনে মনে বলে, ও মা গো, কি সাংঘাতিক কথা। বুঝছি, আজকের পর থেকে আর এই বাড়িতে কোনোদিন বেগুন আনা যাবে না। বেশ কিছুদিন পরের কথা, মিতুর নাম্বার জোগাড় করে তার নাম্বারেই ফোন দেয় তার দলের একটা ছেলে। রাত 11টায় মিতু কারোর সাথে কথা বলছে, গলা নিচু, চোখে আগুন। জিসান চুপচাপ পর্দার আড়ালে দাঁড়িয়ে শুনছে। ওরা যদি আসে আমি প্রস্তুত আছি। এই বাড়িতে কেউ ঢুকতে পারবো না, কারণ এইখানে এখন ভালোবাসার গন্ধের বিস্ফোরণ আছে। জিসান ফিস ফিস করে বলে, ঘোড়ার ডিম ভালোবাসা? ভালোবাসা মানে বোমার প্রেম? বিয়ে করছি আজকে কয়দিন হইয়া গেল, এখন পর্যন্ত বউরে একটু ছুঁয়েও দেখতে পারলাম না, আবার বলে প্রেম ভালোবাসা। জিসান জানতে পারে তার বউ মিতুর পুরনো মাফিয়া দলের কেউ কেউ তাকে খুঁজে বেড়াচ্ছে। মিতু চায় শান্তিপূর্ণ সংসার, কিন্তু তার অতীত এখনো তাকে দরজায় কড়া নাড়ছে। ভোরবেলায় মিতু বারান্দায় দাঁড়িয়ে, হাতে এক কাপ চা, মুখে এক রহস্যময় হাসি। দূরে তাকিয়ে মনে মনে বলছে, ওরা যদি আসে এবার, আমি শুধু রক্তিমা না, আমি এখন জিসানের স্ত্রী। জিসান দরজার আড়ালে কাঁপছে আর মনে মনে বলছে, ওরে আল্লাহ, এ তো এখন শুধু বউ না, মাফিয়া প্রোডাকশন হাউস। শোন সবাই, ওই রক্তিমারে সোজা পথে আমগো দলে ফিরানো যাবে না। তাই এখন অন্য রাস্তা চিন্তা করতে হবে। এখন ওর দুর্বলতা হইছে ওই জিসান, ওর স্বামী। ওরে ধইরা নিয়ে আয়। একদিন জিসান ইউনিয়ন অফিস থেকে ফেরার পথে হঠাৎ একটা কালো গাড়ি তাকে উঠিয়ে নিয়ে যায়। চোখ বাঁধে, মুখে কষ্টে। জিসান মনে মনে ভাবে, আমার সাথে তো কারো শত্রুতা নাই। এই আপনারা কারা? আমারে কেন ধরে নিয়ে যাইতেছেন? কই নিয়ে যাইতেছেন আমারে? ওই চুপ কইরা থাক, বেশি কথা কইলে না একেবারে তিমু পেটে ঢুকাইয়া। তোর বউরে তো ধরন যাইতাছে না, এজন্যই তোরে ধরছি। কান টানলেই মাথা আসে। তোরে নিয়া বাইন্ধা রাখি, দেখবি তোর বউ সুরসুর কইরা আমাদের কাছে হাজির হইছে। আজ কপালে নিশ্চয় মরণ আছে। কি পরিমাণ মার খামো বুঝতেছি না। আল্লাহ গো, এটা কি বউ বিয়া করলাম আমি? কিন্তু মায়ের খাওয়ার আগে কেউ জিজ্ঞেস করবো আমার ডায়াবেটিস আছে কিনা? তারপর জিসানকে চোখ বেঁধে নিয়ে আসে রকিদের আড্ডায়। কিছুক্ষণ পর হঠাৎ চোখের কাপড় খুলে দেয়। সামনে রকি ভাই, পাশে দুইজন অপরিচিত মুখ, সবাই চেনা মাফিয়া ফ্যামিলি। রকি বলে ওঠে, তোর বউ যখন আমাদের দলের ছিল, অনেক হিটম্যান ছিল। তোর কি মনে হয় সে তোরে ভালোবাসা বিয়ে করছে? ওরে ভাই, আমি ওর চায়ের কাপে দারুণ চিনি পাইছিলাম আর সেই জায়গায় ফিদা হয়ে গেছিলাম, সেজন্য তো বিয়েটা করছিলাম। রকি হেসে উঠে আর বলে, বেচারা প্রেমে পড়ছে দারুচিনির চা খাইয়া। এবার বুঝবি ওই দারুচিনির চায়ের ঝাঁজ কতখানি। এদিকে লোক মারফত এই কথা মিতুর কানে চলে আসে যে রকি তার স্বামী জিসানকে তুলে নিয়ে গেছে। সে একটা চটি হাতে বারান্দার এপাশ থেকে ওপাশে হেঁটে বেড়াচ্ছে। সে মনে মনে বলতে থাকে, রকির বাচ্চা, তোর এত বড় সাহস, তোরা আমার স্বামীরে তুলে নিয়ে যাস? আমার স্বামীরে কেউ শুইয়া দেখ, তোকে শরীরের প্রত্যেকটা অঙ্গ থালাবাটি দিয়া বাইরাইয়া বাইরাইয়া আলাদা কইরা ফালামু। যদি তোকে প্রত্যেকটারে আমি ঘন জঙ্গলে না পাঠাইছি, আমার নাম মিতু না। সে ঘরে গিয়ে ব্যাগ খুলে ফেলে, পুরনো ব্ল্যাক জ্যাকেট, চোখে সানগ্লাস আর তার প্রিয় মাফিয়া ডায়েরিটা হাতে নেয়। শুরু হয় অ্যাকশন সিকোয়েন্স। বাজারের হাকিম ভাইয়ের টমটম গাড়িটা নিয়ে হাজির হয় রকির গ্যারেজে। রকির গোপনে গ্যারেজে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। চারিদিকে হাহাকার। হঠাৎ একটু পরেই আলো জ্বলে। রকি তাকিয়ে দেখে সামনে মিতু দাঁড়িয়ে, পেছনে কয়েকজন অপরিচিত পাড়ার মহিলারা, প্রত্যেকের হাতে থালাবাটি। তারা আসলে মিতুর টিম মেম্বার। মিতু বলে, জিসান হইতাছে আমার জীবন, আমার শান্তি, আমার স্বামী আর আমার ভালোবাসা। আর এই শান্তিরে তোরা এখানে দইরা নিয়ে আইসোস আমার শান্তিতে গোলমাল পাকাইতে? রকি কিছু বলতে যাবে তার আগেই তার গালে একটা চটি পড়ে। বাকি দুই গুন্ডাকে বাকি মহিলারা ঘটিবাটি দিয়ে পেটানো শুরু করে। মিতু রকির চুল ধরে আচ্ছা মতো ঘুষি আর কিল দিতে থাকে আর বলতে থাকে, বল, এই কাজ কেন করছিস? কে তোরে বলছে? আচ্ছা মতো পিটুনি খেয়ে রকি বলে, আমারে ভাই তোর স্বামীরে ধইরা নিয়ে আইসা বাইন্দা রাখতে বলছে। এ কথা শুনেই মিতু আবারও রেগে যায় আর রকিকে আরো আচ্ছা মতো পিটুনি দিতে থাকে। আর এটা দেখে জিসান তখন বলে ওঠে, ওরে আমার গোন্দা বউ, আমি তো তোর এই মারামারি দেখে ভয় পাইতেছি, কিন্তু ভালো লাগতেছে আমারে ধরে আনছে। বেশি করে মার শয়তান গুলারে।
তারপর মিতু জিসানকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। বাড়ি ফিরে এসে জিসান খাটের উপর বসে আছে। মিতু তার পাশে বসে। তোমার জন্য এই জীবন ছেড়ে দিছি। কেউ যদি তোমারে আঘাত করে, তাইলে আমি মৃত্যু থেকে রক্তিমা হইতে 1 মিনিটও চিন্তা করবো না। ঠিক আছে, আমি চা বানিয়ে নিয়ে আসি তোমার জন্য। আজকে তুমি অনেক হয়রান হয়ে গেছো। চায়ের মধ্যে কি দারুচিনি দিব? মিতু হেসে বলে, দারুচিনি না থাকলেও চলবে, তুমি শুধু চা দিলেই সেইটা ভালোবাসা হইয়া যাইব। সেই রাতে ওরা দুজন পাশাপাশি বসে আছে। দূরে বাজ পড়ায় পর্দা উড়ে মধুর ভয় আর ভালোবাসায় ঘেরা এক মুহূর্ত। এ যেন সব ভয় ভীতি দূর করে কাছে আসার এক মুহূর্ত। রাত অনেকটাই গভীর হয়েছে। ঘরে মৃদু আলো জ্বলছে, জানালা দিয়ে হাওয়া ঢুকছে। মিতুর চুলগুলো ছেড়ে জানালার দিকে তাকিয়ে আছে। জিসান ধীরে ধীরে এসে পেছন থেকে চুলে হাত বুলিয়ে দেয়। মিতু লজ্জায় চোখ দুটো নামিয়ে নেয়। জিসান একটা হাসি দিয়ে বলে, তুমি জানো, তোমার এই ভেজা চুলের গন্ধটা আমার কি যে ভালো লাগে। জিসান মিতুর চুলগুলো কাঁধ থেকে সরিয়ে কানে আলতো করে ছুঁয়ে দেয়। মিতু একটু কেঁপে ওঠে আর ছোটে নরম হাসি ফুটে ওঠে। মিতু লাজুক স্বরে বলে, এইভাবে আদর করলে আমি একবারেই হেরে যাব। জিসান মিতুর মুখ নিজের মুখের দিকে ঘুরিয়ে দেয়, চোখে চোখ রেখে বলে। তুমি যদি হেরে যাও তো সেটাই হবে আমার সবচেয়ে বড় জয়। মিতু হালকা লজ্জায় চোখ নামিয়ে ফেলে। জিসান তার কপালে নরম করে ঠোঁট ছুঁয়ে দেয়। তারপর ঠোঁট নামিয়ে দেয় মিতুর ঘাড়ে গলায়। মিতু শ্বাস ভারী হয়ে ওঠে। মিতু মৃদু কণ্ঠে চোখ বন্ধ করে বলে, এইভাবে যত্ন করলে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী হইয়া যাব। জিসান তাকে বুকে টেনে নেয়। মিতু ওর মুখটা জিসানের বুকের উপর রাখে। দুজনের নিঃশ্বাস মিশে যায়। জিসান মিতুর মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, তুমি শুধু আমার তৃষ্ণা না, তুমি শুধু আমার তৃষ্ণা না, আমার শান্তি, আমার জীবন, আমার সব কিছু। মিতু আলতো করে তার বুকের কাছে আরো গা এলিয়ে দেয়। জিসান মিতুর কানের কাছে ফিসফিস করে বলে, তোর বুকের উষ্ণতা, তোর শরীরের ঘ্রাণ, তোর ঠোঁটের বাঁকা হাসি আর এই চোখের চাহনি আমার পুরোটাই পাগল করে দেয়। তোকে কাছে থেকে গভীরে টেনে নিতে ইচ্ছে হচ্ছে। আমি তোকে পুরোটাই চাই, একান্ত নিজের করে। তারপর শুধু একান্ত কিছু মুহূর্ত, দুজনের কাছে আসা আর এক পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার মুহূর্ত। কিছুদিন পর মিতুর মোবাইলে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। মিতু সালাম দিয়ে কিছু জিজ্ঞেস করলে ওপাশ থেকে তেমন কথা বলে না, শুধু ফসফস শব্দ হয়। তখনই মিতু রেগে গিয়ে বলে, ওই হনুমানের বংশের নাতি, কথা কস না কেন? চুপ কইরা আসিস কেন? এত রাগ না কইরা একটু পানি খাইয়া নি। তোর 14 গোষ্ঠীর নামে আমি 2 গ্লাস পানি বেশি খামু। এ কথা শুনে ওপাশের জন আবার চুপ করে যায়। মিতু একটু রেগে বলে ওঠে, আবার এখন চুপ কইরা রইছস, কথা কস না কেন শয়তানের নাতি? ওই কি কইলি? তুই শয়তান, তোর বাপ শয়তান, তোর 14 গোষ্ঠী শয়তান, কুত্তি মাইয়া মানুষ। ওই তুই কি কইলি আমারে? আমি কুত্তা? তোর কত বড় সাহস? তুই কেডা? আমি এখন তোর মুখে ঘুষি দিয়া তোর লম্বা নাকটারে বুতা কইরা দিমু। আমি কেডা এখনো চিনস নাই? আমি তো তোরে ঠিকই চিনি। তুই আমারে এত সহজেই ভুইলা গেলি, এখনো চিনস নাই? না, চিনি নাই। ক, তুই কেডা? ওই চামড়ি ওই, ওরে আমি তোর ভতর। ওই তুই কি কইলি কুত্তা? শয়তান বেড়া মানুষ! তোরে তো আমি জাওয়াইটা দিয়া গইসা গইসা তোর চামড়ায় ফসকা ফালামু। তোরে তো আমি... এ কথা বলে রাগে মিতু ফসফস করতে থাকে। তখনই শুনতে পায় ওই পাশ থেকে কেউ একজন বলছে, বস, তোমার এখন মিতু ভুইলা গেছে। তোমার কথা এখন তার মনেই নাই। এখন সে তার জামাইরে নিয়েই ব্যস্ত আছে। কালা লেবুর কাহিনীটা তার মাথা থেকে হারাই গেছে বস। এ কথা শোনার পরে মিতু কিছুটা নীরব হয়ে যায় আর ফোনটা কেটে দেয়। মিতুর চোখে ঘুম নেই, কারণ সে এ কেসেই পালিয়ে এসেছিল। সে ছিল মিতুর পুরনো বস, ভয়ঙ্কর ঠান্ডা মাথার খুনি। কালো রহিম বলতে থাকে, রক্তিমা আমাকে ফাঁকি দিছে, এবার তার জীবন নয়, তার ভবিষ্যৎ পুরোটাই নিয়ে নিমু আমি। এদিকে জিসান ধীরে ধীরে নিজের পরিবর্তন করতে চাচ্ছে। সে আয়নায় তাকিয়ে বলে, আমার বউ তো আমার বউ এত ডেঞ্জারাস, আর আমাকে তো একটু সিরিয়াস হতে হবে। সে কারাতে ক্লাসে ভর্তি হয়, কিন্তু প্রথম দিনই কোমরে ব্যথা। মিতু দেখে বলে,
তুমি চাইলে আমি তোমার বডিগার্ড হইতে পারি। জিসান গম্ভীর মুখ করে বলে। না মিতু, এবার তোমার জন্য আমারও কিছু করতে হবে। এদিকে কালো রহিম আবার মিতুকে কল দেয়। তোর ভালোবাসা খুব সস্তা রে। একটিবার বল, তুই আমারে ছাইরা কি পাইলি? আমি শান্তি পাইছি, আর এই প্রথমবার আমি শান্তির ঘুম ঘুমাইছি জিসানের পাশে। রহিম মিতুকে হুমকি দেয় আর বলে, তোর ওই শান্তি আমি নষ্ট কইরা দিব, তারপর তুই বুঝবি আমার ভালোবাসার দাম কত। হ্যাঁ, আর আমার দল আর আমারে ছাইরা যাওয়ার দাম তো তোরে দিতেই হইব। মিতুর চোখে জল আসে। সে জিসানের পাশে এসে পেছন থেকে জড়িয়ে ধরে, কারণ মিতু জানে এই কালো রহিম খুব ভয়ঙ্কর মানুষ। তুমি আমার সবচেয়ে নিরাপদ জায়গা, যেখানে আমি আমার সবচেয়ে শান্তি খুঁজে পাই। তোমার এই বুকে আমার পৃথিবীর সব শান্তি। কখনো এই বুক থেকে আমারে সরাইয়া দিও না। জিসান মিতুকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমার মাফিয়া বউয়ের আজ কি হইল? কোনো কারণে তুমি কি ভয় পাইতেছো? কিছু হইব না। আমি তোমারে আমার এই বুক থেকে আর কোথাও যাইতে দিব না। অন্ধকার গভীর রাত। হঠাৎ মিতুর মোবাইলে ভিডিও কল আসে। কালো মুখোশের আড়ালে কেউ একজন বলতে থাকে, খুব তো নাটক করলি, আমারে ধোঁকা দিলি, পালাইয়া যাইয়া বিয়া করলি, এখন সুখের সংসার পাচ্ছস। তোর এই সুখ বেশি দিন টিকতে দিব না। তুই কি ভাবছিস সারা জীবন আমি তোর ইশারায় নাচমু? তোর ওই মাফিয়া জীবন আমার ভাল লাগে না। আমি ওই খাঁচায় বন্দি হইয়া থাকতে চাই না। আমি চাই মুক্ত আকাশে স্বাধীনভাবে উঠতে। তাই তো তোর খাঁচার থেকে আমি বাইর হইয়া আইছি। ফিরা যাবো না আর কোনোদিন তোর ওইখানে। রহিম তখন রেগে যেয়ে বলে ওঠে, ঠিক আছে, তাহলে শান্তি মতো আর তুই আমার এইখানে আইবি না। তোকে কেমনে আনন যায় ওইটার ব্যবস্থাই আমি করতেছি। 2 দিন পরের কথা। পরন্ত বিকেলে ঘরের খাটে বসে কিছু একটা করছিল মিতু। তখনই তার মোবাইলে একটা ভিডিও আসে। জিসানকে চেয়ারে বাঁধা অবস্থায় দেখাচ্ছে, পেছনে রহিমের কণ্ঠ। চলে আয়, না হলে ওর প্রতিটা হাসি আমি চিরতরে থামাই দেবো। কালো রহিমের লোকেরা জিসানকে ধরে নিয়ে গেছে। মিতু ফোনটা ফেলে দিয়ে ছুটে আসে নূরজাহান বেগমের কাছে। নূরজাহান বেগম বুঝতে পারে কিছু একটা ঘটেছে। নূরজাহান বেগম আতঙ্কিত হয়ে মিতুর দিকে তাকিয়ে বলতে থাকে, হায় আল্লাহ, কি হয়েছে রে মা? তুই কান্তাছস কেন? কিছু বলস না কেন? আমার জিসানের কি কিছু হয়েছে নাকি? মিতু চোখে পানি নিয়ে মাথা নিচু করে থাকে। নূরজাহান বেগম তার 2 কাঁধ ধরে ঝাঁকায়। বল না মা, কি হয়েছে? আমার বুকের ভিতর কেমন জানি ধক 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 করতেছে। আমার ছেলেরে কেডা কি করলো? তুই কথা কস না কেন? মিতুর চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে। নূরজাহান বেগম সেই দিকে তাকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, আল্লাহ গো, আমার বুকে দন রে বাঁচাইয়া দিও। আমি তো এই একটা সহ্য করতে পারতাছি না। ওই মাইয়া, তুই কিছু কর। আমি জানি তুই খুব শক্ত মাইয়া। তুই আমার ছেলে ফেরত আইনা দে। এ কথা বলেই নূরজাহান বেগম অঝরে কাঁদতে থাকে। মিতু তখন তার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে, আম্মা, আপনি চিন্তা কইরেন না। ওই কালো রহিম আমার জিসানের গায়ে হাত দিছে। আমি শপথ করতাছি ওই রহিমের থোতামুখ বোতা কইরা মাটির সাথে মিশাইয়া দিমু। আর কত বড় সাহস ওই আমার শান্তির মধ্যে হাত দেয়। ওরে যদি আমি মাটির সাথে মিশাইয়া না দিছি, তো আমার নাম মিতু না। আমি আমার মিতু নাম বদলাইয়া দিমু। আপনি শুধু দোয়া করেন। নূরজাহান বেগম কাঁদতে কাঁদতে মাথায় হাত তুলে বলে, আল্লাহ, আমার ছেলেরে আর এইবারে ফিরাইয়া দাও। এই মাইয়া কিছু একটা কর তাড়াতাড়ি। মিতুর চোখে আগুন। সে উঠে দাঁড়ায়। একবার আলমারির দরজা খুলে পুরনো মাফিয়া জ্যাকেট বের করে। তুই আমার ভালোবাসায় হাত দেস নাই, তুই মৃত্যুর পাসপোর্ট সই কইরা ফেলছিস। রহিম, তোরে তো আমি এখন ঠিকই মজা দেখামু। মধ্যরাত। পুরনো জুতার ফ্যাক্টরি। এখন এটা কালো রহিমের ঘাঁটি। কালো রহিম এই অন্ধকার ঘাঁটিতে জিসানকে বেঁধে রেখেছে। কালো রহিমের লোকজন হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে জিসানের পাশে। হঠাৎ দরজা ভেঙে প্রচন্ড আওয়াজে ভেতরে ঢুকে মিতু। গায়ে কালো চাদর মোড়ানো, তার চোখে আগুনের দৃষ্টি। রহিম বিদঘুটে হাসি দিয়ে বলে, ওই দেখ, আমার পুরান পাখি উইরা আসছে। মিতু, তুই আবার এইভাবে আইবি আমি জানতাম। তো এখানকার সবচেয়ে বড় দুর্বলতা, তারে যে আমি আমি আমার কাছে নিয়ে আসছি।
তোরে তো আসতেই হইব। তুই ছাড়া আমার দল অসম্পূর্ণ, তাই তোরে তো আমার লাগবই। মিতু ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ভেতরে আসে, চাদরের ভেতর থেকে ধীরে ধীরে হাতটা বের করে হঠাৎ করে গুলি চালায় এক লোকের দিকে। লোকটা পড়ে যায়, অন্যরা ভয়ে পিছিয়ে যায়। জিসানের দিকে তাকায় মিতু, চোখে দৃঢ়তা, ঠোঁটে আগুন। মিতু দাঁতে দাঁত চেপে বলে, রহিম, তুই একটা বড় ভুল করছিস। তুই আমার জিসানরে সুইয়া দেখছস, এইটাই তোর শেষ ভুল। রহিম চোখগুলো কুঁচকে বিদ্যুতে একটা হাসি দিয়ে বলে, তুই এখনো বুঝোস নাই তো? কিন্তু তুই যতই পাল্টাইয়া যাস, তোর রাগের ভিতরে এখনো মাফিয়া রক্ত। আমার দলে তুই আগেও ছিলি, এখনো থাকবি। তোর প্রেম কিছু না, শুধু একটা বাউতাবাজি। মিতুর বুক উঠানামা করে, সে এক পা করে সামনে আসে। লোকগুলো সবাই পিছাতে থাকে। মিতু গর্জে উঠে আতঙ্ক জড়ানো কণ্ঠে বলতে থাকে, শোন রহিম, তুই ভুল করতাছস। আমার প্রেমেই আমার শক্তি, জিসান আমার জীবন, আমার নিঃশ্বাস। তুই ভাবছস আমি আবার তোর দলে ফিরবো? এই ভুল তুই যত বারবার করবি ততই তোর লস হইব। আমি আর সেই মিতু নাই, যে অন্ধকারের জন্য মানুষকে খুন করতে পারে। আমি এখন সেই মিতু, যার আলো হচ্ছে এই জিসান। কালো রহিম চুপ করে যায় কিছুক্ষণের জন্য, তারপর হা হা করে হাসতে থাকে। তুই ভুলে যাস কেমনে? তোর হাত তো আমার সাথে খুনের খেলা জয়ী হয়েছিল। ওই রাতের কথা মনে নাই তোর? তুই খুন কইরা হাসছিলি, আমি তোকে বানাইছি। তুই শুধু আমার। আমি তোর আসল ঠিকানা, আসল প্রেম, আমি তোর আসল শান্তি। এই কথা শুনে জিসান মাথা তুলে বলে, মিতু, তোর কাউরে প্রমাণ দেওয়ান লাগবো না। আমি জানি, আমি জানি তুই খারাপ না। তুই আমার জন্য লড়বি, এইটাই আমার বিশ্বাস।